বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমনপীড়নের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণা করার কথা। তার আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের অভিযোগে বলা হয়েছে, তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি, যা তিনি অস্বীকার করেছেন। 2024 সালের 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেয়া প্রথম এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের এক সাজানো প্রহসন। সোমবার দোষী সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার দাবি, এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্তের রায়ের দিকেই এগোচ্ছিল। সোমবারের রায়কে সামনে রেখে রাজধানী ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ রায় বাংলাদেশের জন্য যতটা তাৎপর্যপূর্ণ, তেমনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্বে আন্দোলনের নিহতদের স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলেছেন, ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় হাসিনা ও তার সরকারের পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতায় 1400 জন পর্যন্ত মানুষ নিহত হন। ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকার জানিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, দেশ ত্যাগের আগে কয়েক সপ্তাহে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, তিনি এইসব অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করছেন। তিনি বলেন, আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনে বহু মানুষের প্রাণহানি হয়েছে, কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দেইনি। এবছরের শুরুতে টেলিফোন আলাপের ফাঁস হওয়া একটি অডিও ক্লিপ যাচাই করে বিবিসি আই, যেখানে শেখ হাসিনা 2024 সালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আদালতে সেই অডিওটি বাজানো হয়েছে। এবছরের জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষ পলাতক থাকা কামালের জন্য মৃত্যুদণ্ড চেয়েছে। অন্যদিকে আবদুল্লাহ আল মামুন জুলাইয়ে তার ভূমিকার জন্য দোষ স্বীকার করলেও তাকে এখনও সাজা দেওয়া হয়নি। বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি নিজের দিক তুলে ধরার সুযোগ পাননি বা নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করতে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। সোমবার তার পক্ষে থাকা আইনজীবীরা এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়ে তারা জাতিসংঘে জরুরি আপিল দাখিল করেছেন। আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের ওপর আগে থেকে নিষেধাজ্ঞা রয়েছে। বিবিসির পক্ষ থেকে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে সংঘটিত আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও জিজ্ঞেস করা হয়েছে, যা বিশেষ ট্রাইব্যুনালের আরেক মামলায় বিচারাধীন রয়েছে। সেই মামলায়ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বেশ কয়েকটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায়, যেখানে বহু বছর ধরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বন্দীদের আটকে রাখা হয়েছিল। অপহৃত বা এসব কারাগারে আটকে থাকা হাসিনার আরও বহু সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষকে অবৈধভাবে হত্যা করারও অভিযোগ রয়েছে। এ দায় কার ওপর বর্তায় সেটা জিজ্ঞেস করা হলে শেখ হাসিনা বলেন, তিনি এসব সম্পর্কে জানতেন না। নেতৃত্বে থাকাকালীন সরকারের প্রধান হিসেবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের জন্য তার দায় থাকার বিষয়ে অধিকার সংগঠনগুলোর অভিযোগও অস্বীকার করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছি, তবে কোনো কর্মকর্তার অপব্যবহারের প্রমাণ যদি থাকে তবে তা যেন নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত প্রক্রিয়ায় যথাযথভাবে পরীক্ষা করা হয়। হাসিনা আর তার সাবেক সরকারের আরও জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক আদালতে বিচার চলছে, যা তারা অস্বীকার করছেন। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আগামী 17 নভেম্বর দেওয়া হবে এই মামলার রায়।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালত দীর্ঘ প্রক্রিয়া শেষ করে এখন রায় ঘোষণার চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে দাবি করে চিফ প্রসিকিউটর বলেন, বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করতে পারে অনেকে, কিন্তু বিচার প্রক্রিয়া যে স্বচ্ছ ছিল তা সবাই দেখেছে। আসামি পক্ষের আইনজীবীও জানান, কিছু সীমাবদ্ধতা থাকলেও বিচার প্রক্রিয়া নিয়ে তার কোনো অভিযোগ নেই। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কি না তা আমার জানা নাই। সীমাবদ্ধতাটা ওইটাই যে আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। ওনার তথ্য দিয়ে সাহায্য করতে পারতেছেন। রাষ্ট্রপক্ষ এক জায়গায় কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে, এই বর্ণনার বাইরে হয়তো কোনো বর্ণনা থাকতে পারে, পিছনেও কোনো বর্ণনা থাকতে পারে, সেই সবগুলো আমি পাইনি। এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন নিজেকে বাঁচাতে এপ্রুভার বা রাজসাক্ষী ঘোষণা করেছেন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমি তো তার কথা বিভিন্ন জবানবন্দি আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে একসঙ্গে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। 13 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিষয়টি একরকম নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এরই মধ্যে এই ঘোষণা নিয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া। যদিও অনেক আগে থেকেই গণভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার আর ঐকমত্য কমিশনের কর্মকাণ্ড নিয়ে সরব তারা। কিন্তু যারা এই গণভোটে অংশ নেবেন সেই সাধারণ মানুষ কতটা ধারণা রাখেন এই প্রক্রিয়া সম্পর্কে? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জুলাই সনদ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বা কি? ঐকমত্য কমিশনের ভূমিকা কতটুকু স্পষ্ট তাদের সামনে? আমি গণভোট সম্বন্ধে এগুলো আমি কিছুই জানি না। গণভোট কিভাবে হয় আর কিভাবে এই বাংলাদেশে হয় আমরা কোনো দিন দেখিনি, জানি না। এই বিষয়টা নিয়ে আমার কাছে খুব কৌতূহল মনে হয়। গণভোট বলতে আমরা জনগণের ভোট বোঝাই এবং এই ভোটটা আমরা নির্দলীয়, নিরপেক্ষ এবং স্বতন্ত্রভাবে চাচ্ছি। গণভোট হচ্ছে মানুষের যে মনের ভাব প্রকাশ করবে। এই গণভোটটা বাংলাদেশে অনেক দল আছে, মত আছে, সবাই মিলে গণভোট দিবে এবং আগামী জাতীয় সংসদের দিন গণভোট এটা হওয়ার পক্ষে এবং বিপক্ষে অনেক লোক আছে, কিন্তু পক্ষের দল এক দল আছে, বিপক্ষে এক দল আছে। যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, দেশের দরদি, তারা হয়তো গণভোট আগে চাচ্ছে বা এই ধরনের একটা মন্তব্য চলতেছে। আচ্ছা, কোনো ভোট মানে আমাদের কোনো ভোট মানে কোনো ভোটে একটা যে ভালো কাজ হবে এই জিনিসটা হয়তো হবে। গণভোট তো সকলেই, গণভোটটা কি জিনিস সেটা সকলেই তো জানবে, কিন্তু এটা আগে করলে পারে হয়তো আমার মনে হয় ভালো, কারণ সকলেই জানবে যে এটা গণভোটটা এই কারণে হচ্ছে। না ভাই, আমার ওই বিষয়ে কোনো ধারণা নেই। গণভোট বলতে এর আগে আমরা বিগত নির্বাচন গুলোতে দেখছি যে এরকম কোনো সিস্টেম ছিল না যে গণভোট দিবে নির্বাচনের দিনে। আর নির্বাচন তো নির্বাচনে আবার গণভোট কি, এটা সম্ভবত সাধারণ জনগণ জানা না যে গণভোটের মাধ্যমে আবার নির্বাচন হবে। গণভোট সম্পর্কে জাতীয় সংসদ নির্বাচনের দিনে যে গণভোটটা অনুষ্ঠিত হওয়ার কথা এ ব্যাপারে আমার ধারণা নেই। এটা কোন ধরনের গণভোট
বা এটা কেন হবে, কিভাবে, কেন, কি জন্য হচ্ছে, এটা এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। গণভোটটা আসলে কি উদ্দেশ্যে এবং কেন কারা করছে, তাদের ফায়দাটা কি, এটা আসলে জনগণ মনে হয় এত পরিষ্কার। হ্যাঁ, আমাদের মানে সাধারণ আমজনতা এ বিষয়ে তেমন কোনো ধারণা নেই। যদিও অতীতের হানা ভোটের একটা ধারণা ছিল যে আমাকে কেউ চান কিনা, এতে হা অথবা না সম্মতি দিন, এটা তাও ফর্মাল বিষয় ছিল। কিন্তু এই যে আজকের এই যে গণভোট এবং হচ্ছে জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠান, এটা আসলে দেশ এবং জনগণের কি কাজে আসবে এই সম্বন্ধে এখনো আমার কতটা নলেজ। দুই কক্ষ বিশিষ্ট সংসদ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি? পক্ষ বলতে কোন দুই পক্ষ? দুই পক্ষে কক্ষ সম্পদ এই যে আলোচনা হয়, আমরা এটা কিছুই জানি না, আমরা কৃষকেরা। এটা আমাদের ধারণা, এটা আমরা কিছু জানি না, এটা আমার ধারণা। এই বিষয়ে আমার তেমন কোনো জানা নাই যে দেখি পক্ষ বিশিষ্ট কোনো সংসদ নির্বাচন হয়। ছোটবেলা থেকে যেটা জানছি, এক পক্ষ বিশিষ্ট আমাদের সংসদ। হ্যাঁ, এখানে 330 জন সদস্য, মহিলা সদস্য সমস্ত আসন সহ এখানে সদস্যের ভিত্তিতে সংসদ বা দেশ চলে। কিন্তু আজকের এই যে দ্বিকক্ষ এটা আমরা বাইরের রাষ্ট্রে শুনেছি, কিন্তু আমাদের দেশে এরকম ধারণা তো এখনো আমাদের জনগণের মাঝে নেই। আমরা তত্ত্বাবধায়ক সরকার যখন এর আগে ছিলাম, যখন আরো কয়েক বছর আগে, ঠিক আছে, তখন আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সুষ্ঠু নির্বাচন দিয়েছে, এটা চলাফেরা মানুষের কাছে আস্থা এরকম চলাফেরা করেছে। তত্ত্বাবধায়ক সরকার এ যাবৎ পর্যন্ত দেশ পরিচালনা করছে, মোটামুটি সন্তোষজনক, এটা আমরা খুশি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এটা গোলাম আজম সাহেবের সময় এটা উপস্থাপন করা হয়েছিল, সেটা পরবর্তীতে অনেক দল মেনে নিতে চেয়েছিল না এবং একদম শেষের দিকে তারা মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছে, যেটা বর্তমানও চলতেছে, যেটা এখন বিভিন্ন নামে বলে, কেউ বলে তত্ত্বাবধায়ক সরকার, কেউ বলে জনগণের সরকার। জুলাই জাতীয় সনদ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আসলে জুলাই জাতীয় সনদটা কি? না ভাই, এটা নাই, জানা নাই আমার। জুলাই জাতীয় সনদটা হলো এরা যারা দেশের জন্য সংগ্রাম যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দেওয়া দেশকে জুলাই শত্রুর হাত থেকে মুক্ত করেছে, সেটাই আমরা জুলাই সনদ বলি এবং তাদের উপর একটা সনদপত্র প্রদান করা। জুলাই সনদ বলতে জুলাইয়ের মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম, দ্বিতীয় সংগ্রাম করলো, এই সংগ্রামে বিজয়ী যারা হয়েছিল, এই সংগ্রামে বিজয়ীদেরকে জুলাই সংগ্রামে জুলাই যোদ্ধা বলা হয়। আমাদের যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে ফিসিবাদ সরকারকে ঘটিয়ে দিল, এর হিসাবে সনদটা আগে করাটাও ভালো। আমার তেমন কোনো জুলাই জাতীয় সনদ সম্পর্কে ধারণা নেই। জুলাই জাতীয় সনদ আমার খুব বেশি ধারণা, তবে একটু আছে, সেটা হচ্ছে যে জুলাই যে অভ্যুত্থানটা হলো বা বিপ্লব, এই বিপ্লবের কীভাবে হলো এবং কেন হলো, এটাকে নিয়ে যে একটা লিখিত সনদ মনে হয়, সেটাই জুলাই জাতীয়। যদি ঐক্যমত বলতে সকলের মতামত নিয়ে যেটা সম্মানিত হয়, সেটাই হলো ঐক্যমত। ঐক্যমত কমিশন বলতে আমরা বুঝি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে তাদের সমন্বয়ে যে গঠিত একটা দল, সেটা ঐক্যমতের সরকার আমরা বুঝি। এটা বিশেষজ্ঞরাই বেশি জান, তবে আমার এই কিন্তু ধারণা আছে, একমত সবাই মিলে একটা কাজ করলে সেই জিনিসটা সবচেয়ে ভালো। সবাই মিলে যেটা করবে এর মানে তো সবাই মিলে যেটা করবে, এটাই তো ঐক্যমত কমিশনটা হচ্ছে বিভিন্ন দলের, রাজনৈতিক দলের কোন একটা বিষয় ব্যাপারে সবার সম্মিলিত একটা মত প্রকাশ করাটাই আমার মনে হচ্ছে ঐক্যমত। কোনো একটা বিষয় নিয়ে 10 জন বা 10টা দল একাধিক মত একত্রিত একটা জায়গায় আসা, এটা হতে পারে, এটা
যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে হাতে আছে কম বেশি 3 মাসের মতো সময়। এই স্বল্প সময়ের মধ্যে ভোটারদের এসব বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া কতখানি চ্যালেঞ্জের। আপনি মনে করেন অস্ট্রেলিয়া বা ফ্রান্সের মানুষ যে পরিমাণ শিক্ষিত, আপনি তো আমাদের দেশের মানুষ তো ওই পরিমাণ তো তাকে ওই পরিমাণ জানাতে হবে, তার ওই পরিমাণ আপনাকে তাকে তৈরি করতে হবে যে সে যেন সিদ্ধান্ত দিতে পারে। শুধু আমরা 91 কি বলেছে যে একটা বিল আসছে, বিলটা রাষ্ট্রপতির কাছে, এই রাষ্ট্রপতি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিবেন কি দিবেন, কিন্তু বিলের মধ্যে কি আছে 8 আছে, 48 আছে, 56 আছে, আপনি এগুলো তো মানুষের মধ্যে ঢোকেন। এগুলো দায়িত্ব দিয়ে দিচ্ছে সংসদ সদস্যদের, হ্যাঁ তোমরা এগুলো দেখে ঠিক করে দাও। এবার কিন্তু এই দায়িত্বটা নিবে কে? এই যে ঠিক করে দাও, জনগণ যে বলবে আমি এই পয়েন্টে হ্যাঁ বলছি, বা বিএনপি যেগুলো মনে করেন নোট অফ ডিসেন্ট দিছে, জামাত যেগুলো দিছে, তখন মানুষ এগুলোর মধ্যে কি দেবে? বিষয়গুলো ঠিকভাবে উপস্থাপন করা না গেলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না বলে অভিমত বিশ্লেষকদের। পাকিস্তানে ক্ষমতার সমীকরণে একটি বড় পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তনের সবকিছু মূলত আবর্তিত হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে। তিনি হলেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সংবিধান সংশোধনের মাধ্যমে চিফ অব ডিফেন্স ফোর্সেস নামে নতুন একটি পদ তৈরি করা হয়েছে। বুধবার দেশটির সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে বৃহস্পতিবার সইও করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। চিফ অব ডিফেন্স ফোর্সেস পদে থাকা ব্যক্তি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীর সর্বোচ্চ প্রধান হিসেবে বিবেচিত হবেন। আর পদাধিকার বলে এই পদে নিযুক্ত হবেন দায়িত্বরত সেনাপ্রধান, অর্থাৎ ফিল্ড মার্শাল আসিম মুনিরই হচ্ছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স। এর মানে ক্ষমতা অনেক বেড়ে যাওয়া। এটি আগের মতো শুধু সমন্বয়ের কাজ নয়, যেমনটি ছিলেন জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান। এটি কমান্ড, অর্থাৎ তিনি 3 বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন। সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের মেয়াদ পুনর্নির্ধারণের জন্য সংসদ সেনাবাহিনী আইনেও সংশোধনী এনেছে। মুনিরের অবসরে যাওয়ার কথা ছিল 2027 সালে, কিন্তু সংবিধান পরিবর্তনের কারণে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগের তারিখ থেকে আরো 5 বছরের জন্য তার নতুন মেয়াদ শুরু হবে। সংশোধনীতে ফিল্ড মার্শাল পদের 5 তারকা মর্যাদা আজীবনের জন্য স্থায়ী করা হয়েছে, মানে এই মর্যাদা তিনি চিরকাল বহন করতে পারবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সুবিধা যেমন প্রোটোকল, বিভিন্ন ক্ষেত্রে প্রবেশাধিকার ও প্রভাব বিস্তারের সুযোগ পাবেন। এমনকি অবসর নেওয়ার পর তিনি স্থায়ীভাবে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন। এসবের সঙ্গে আরেকটি যে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে তা হল ফিল্ড মার্শাল পদধারী ব্যক্তির আজীবন ফৌজদারি মামলা থেকে দায় মুক্তি থাকবে। পাকিস্তানে কখনো কোনো নির্বাচিত বা অনির্বাচিত ব্যক্তি আজীবন দায় মুক্তি পেয়েছেন বলে আমার মনে পড়ে না। এতদিন দায় মুক্তি সাধারণত প্রেসিডেন্ট বা গভর্নরের পদে দেওয়া হয়ে আসছিল, কিন্তু তাও সীমিত ছিল শুধু দায়িত্ব পালনের সময়ের মধ্যে। দায়িত্ব শেষ হলে আর দায় মুক্তি বহাল থাকতো না। সংবিধানের এই সংশোধনীর মানে হলো ফিল্ড মার্শাল মুনিরকে কখনো কোনো অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা যাবে না। পাকিস্তানের ভবিষ্যৎ 5 তারকা জেনারেল এবং প্রেসিডেন্টরাও একই রকম আজীবনের দায় মুক্তি পাবেন। মূল কথা, 27তম সংশোধনী পাকিস্তানের সংবিধানের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনলো। এর মাধ্যমে কাঠামোগতভাবে ক্ষমতার স্থানান্তর ঘটল। যেই ব্যবস্থায় সেনাপ্রধান আগে থেকেই প্রভাবশালী ছিলেন, সেখানে এই সংশোধনীর ফলে তার এক দপ্তরেই নজিরবিহীন ক্ষমতা কেন্দ্রীভূত হলো। এই সংশোধনী বদলানোর পথও আছে, তবে তার জন্য সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। শুক্রবার সকালে ভোট গণনা শুরু হতেই অনেকটা এগিয়ে যায় ক্ষমতাসীন এনডিএ জোট। এই জোটে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এবং বিজেপি সহ আরও কিছু দল। এনডিএ সমর্থকদের মধ্যে দুপুর থেকেই শুরু হয়ে যায় উল্লাস। চলতে থাকে আবির খেলা আর নাচ। प्रचंड बहुमत भाजपा एनडीए को, इस पांडव दल को बिहार की जनता ने दी है। सबसे पहले तो उनका हृदय से अभिनंदन बिहार के सभी मतदाता भाइयों बहनों का। और बिहार के लोगों ने बता दिया कि बिहार को अब विकास चाहिए, अपने बच्चों को और अपना भविष्य चाहिए। बिहार को अब जंगल राज नहीं चाहिए। बिहार को तुष्टीकरण करने वाला, परिवारवादी, घोटाला, भ्रष्टाचार करने वाला, जाति उन्माद करने वाला और अपने लठायतों से बिहार के लोगों को पिटवाने वाला, हत्या बलात्कार के आलम को लाने वाला आरजेडी और महागठबंधन के लोगों ने बिहार की जनता ने नकार दी है। भरोसा बिहार की जनता ने किया है।
বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অবশ্য এই নির্বাচনে প্রার্থী ছিলেন না। তিনি 2006 সাল থেকে বিহার বিধান পরিষদের সদস্য, যেখানে সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচন হয় না। এছাড়া স্টার প্রার্থীদের মধ্যে ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরী, যিনি এবারেই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন এবং প্রথম থেকেই তিনি এগিয়ে গিয়েছিলেন। আরেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা বিজয় কুমার সিনহা লখিসারাই আসনে প্রথম থেকেই এগিয়ে থেকেছেন। একদিকে যখন এনডিএর দলগুলোর কর্মী সমর্থকরা উল্লাসে মেতেছেন, তখন বিরোধী শিবির শুনশান। রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি, কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর মহাজোটের একরকম ভরাডুবি হয়েছে। বিরোধী মহাজোট যাকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেছিল, সেই তেজস্বী যাদব ভোট গণনায় কখনো এগিয়ে থেকেছেন, কখনো আবার পিছিয়ে পড়েছেন। Election Commission to discuss and disclose the results. I'm sure that the party has a responsibility to study in detail the causes. But remember, we were not the senior partner in the alliance, and that RJD also has to look carefully at its own performance. ফলাফল যে এরকমটা হতে চলেছে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল 2 দফার ভোট গ্রহণের শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতেও। चूंकि पहले दिन से ये स्पष्ट था कि बिहार का ये चुनाव एनडीए के पक्ष में पहले दिन से है, और उसकी वजह ये है कि एनडीए एक बड़ा पॉलिटिकल कोएलिशन है। महागठबंधन की तुलना में कम से कम 5% बढ़त उसको पहले दिन से थी। दूसरा कि एनडीए का सोशल कोएलिशन बड़ा है। बिहार के जातीय गणित को देखें तो महागठबंधन कुल मिला के 40% के तालाब में से अपने वोट लेता है, एनडीए का तालाब कम से कम 50% का है। तीसरा, पिछले कई सालों से एनडीए ने, खासतौर पे नीतीश कुमार ने, महिलाओं के वोटर को अपनी तरफ करने का एक सफल प्रयास किया है। বিহারের নির্বাচনী ইতিহাসে এবারেই সবথেকে বেশি ভোট দিয়েছেন মানুষ। গত বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় 10% বেড়ে এবছর 67.13% ভোট পড়েছে। এর মধ্যে আবার পুরুষদের তুলনায় নারীদের ভোটদানের হার ছিল 8.15% বেশি। বিহারে প্রায় 3,51,00,000 নারী ভোটার আছেন, পুরুষ ভোটারের সংখ্যা 3,93,00,000। বড় সংখ্যায় নারীদের ভোট দেওয়া দেখে বিশ্লেষকরা মনে করছিলেন এর ফলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এনডিএ জোটই হয়তো এর সুবিধা পাবে, কারণ প্রায় 2 দশক ধরে ক্ষমতাসীন মিস্টার কুমার নারীদের ক্ষমতায়নে নানা প্রকল্প নিয়েছেন। ফলাফলেও দেখা গেল নারীদের সমর্থন এনডিএর দিকেই গেছে। তাইওয়ানের কাছে $33 কোটি যুদ্ধবিমান, অন্যান্য বিমানের যন্ত্রাংশ বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যকার উত্তেজনার মধ্যে 13 নভেম্বর এই অনুমোদন দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির বিবৃতিতে বলা হয়, তাইওয়ান F-16C-130 এবং দেশীয় ডিফেন্স ফাইটার IDF বিমানের জন্য নন স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস, অতিরিক্ত ও মেরামত যন্ত্রাংশ, কনজিউমেবলস, অ্যাক্সেসরিজ এবং রিপেয়ার অ্যান্ড রিটার্ন সাপোর্ট চেয়েছে। সে অনুযায়ী তাদের কাছে সামরিক যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, তাইওয়ানের F-16C-130 সহ অন্যান্য বিমান বহরের অভিযানিক প্রস্তুতি বজায় রেখে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে এই প্রস্তাবিত অস্ত্র চুক্তি। 1 মাসের মধ্যেই বিক্রয় প্রক্রিয়া কার্যকর হতে পারে বলে জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনীর প্রস্তুতি বজায় রাখা, আকাশ প্রতিরক্ষা জোরদার করা এবং চীনের গ্রে জোনে অনুপ্রবেশ মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে এসব যন্ত্রাংশ। 2025 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তাইওয়ানের সঙ্গে প্রথম চুক্তি হতে যাচ্ছে এটি। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ওয়াশিংটনের নিয়মিত সামরিক সহায়তা নীতির অংশ হিসেবেই এই চুক্তি করছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ক্যারন কুক বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে শুধু তাইওয়ানের জনগণ। তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সমর্থনকে আমরা ধন্যবাদ জানাই। তাইওয়ান যুক্তরাষ্ট্র নিরাপত্তা অংশীদারিত্বের গভীরতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। এদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন।
14 নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাইওয়ান প্রশ্ন চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রথম সীমারেখার রেডলাইন এটি, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন, আর তাইওয়ানের আশেপাশের আকাশ ও সমুদ্র সীমায় সবসময় তৎপর থাকে চীনের সামরিক বাহিনী, যা তাইপে গ্রে জোন কৌশল হিসেবে পরিচিত। এটি চাপ বাড়ানোর প্রক্রিয়া হলেও সরাসরি যুদ্ধ নয়। ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আছে চীনের, কিন্তু তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করে চলেছে ওয়াশিংটন। তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীও যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে আত্মরক্ষায় সক্ষম করে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনি বাধ্যবাধকতাও আছে। তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছে চীন। নভেম্বরের প্রথম সপ্তাহে জাপানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তাইওয়ানের ওপর হামলা হলে সম্মিলিত আত্মরক্ষার নীতির আওতায় দ্বীপটিকে সমর্থন দিতে সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে। তাইওয়ানে কোনো ধরনের বল প্রয়োগ জাপানের অস্তিত্বের জন্য হুমকি মনে হলে আত্মরক্ষার জন্য বাহিনী মোতায়েন করতে পারে জাপান। জাপানি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কেউ চীনের ঐক্য প্রচেষ্টায় হস্তক্ষেপ করলে অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাকাইচির মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। জাপানকে অবিলম্বে তাদের ভুল সংশোধন এবং অযৌক্তিক মন্তব্য প্রত্যাহার করতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।